স্বর্ণমালা কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখো, আশা করি তোমাদের খুব উপকৃত হবে। তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার আর বেশি দিন নেই। তোমাদের প্রিপারেশন প্রায় শেষ পর্যায়ে এবং তোমরা ভালো করে বইটাকে পড়ছো এবং A to Z প্রথম পেজ থেকে শেষ পর্যন্ত পেজই তোমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে, ঠিক আছে। তা সত্ত্বেও কিছু কিছু বিষয় থাকে একটা সাজেশনের ব্যাপার। সেক্ষেত্রে দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভূগোল, তোমাদের মাধ্যমিকের ভূগোল, ঠিক আছে। দেখো, কমনের দিকটা অতটা নির্ভর করবে না, বই তো সম্পূর্ণই তোমরা পড়েছো, তা সত্ত্বেও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যেই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই ভালো করে কিন্তু জেনে যেতে হবে, ঠিক আছে। এবার তোমরা হয়তো 5টা 6টা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে গেলে 5 মার্কসের জন্য, সেক্ষেত্রে যদি না আসে তোমাদের কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে। তার জন্য তোমরা নিজেদের উপর আত্মবিশ্বাস রাখো। তোমরা নিজেরা এতদিন একটা বছর পড়াশোনা করলে সেই একটা বছরের পরীক্ষা তোমাদের মাত্র 3 ঘন্টায় বসে তোমাকে সেই পরীক্ষাটা দিতে হবে। তা কারো কথা নয়, তুমি তোমার মনের দিক থেকে ভালো করে বুঝে তুমি পড়াশোনা করো এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বে, কিন্তু বই সম্পূর্ণ ভালো করে তোমাদের পড়তে হবে। তা ভূগোল যে বিষয়টি রয়েছে এমন একটি সাবজেক্ট, দেখো এখানে শুধু বড় কোশ্চেন করলেই কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে না। এর জন্য কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু এখানে পড়ে নিতে হবে। এই শর্ট কোশ্চেনের জন্য তোমাদের বইয়ের প্রথম পেজ থেকে কিন্তু শেষ পেজ পর্যন্ত কিন্তু তোমাদের ভালো করে কিন্তু প্রিপারেশন নিতে হবে। কেননা এখন তোমাদের যদি ভূগোলের তোমরা কোশ্চেন প্যাটার্ন গুলো দেখো, তাহলে দেখো তোমাদের প্রথমত 14টা থাকবে হচ্ছে এমসিকিউ প্রশ্ন, তারপরে তোমাদের হচ্ছে সত্য মিথ্যা যেটা সেটা হচ্ছে 6টা থাকবে, তোমাদের হচ্ছে সত্য মিথ্যা হচ্ছে 6টা। আমি এখানে লিখে দিলাম যে সত্য মিথ্যা, এটা হচ্ছে এমসিকিউ, ঠিক আছে। তারপরে শূন্যস্থান থাকবে তোমাদের 6টা, কয়টা থাকবে? 6টা থাকবে হচ্ছে শূন্যস্থান, ঠিক আছে। তারপর তোমাদের কি এমসিকিউ এসএকিউ, এটা থাকবে হচ্ছে তোমাদের হচ্ছে 6টা। দেখো একটু প্যাটার্নটা ভালো করে দেখো, 6টা হচ্ছে এসএকিউ, ঠিক আছে। তারপরে তোমাদের একটা বক্স মেলানো অর্থাৎ স্তম্ভ মেলানো, সেটা থাকে 4টা, কয়টা? 4টা, 4 নাম্বার। এটা হচ্ছে মনে করো একটা বক্স মেলানো, ঠিক আছে, যেটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে ডান দিক বাম দিক মেলানো, কি ডান দিক বাম দিক এইরকম করে মেলানো, ঠিক আছে। তারপর তোমাদের 2 মার্কস থাকে হচ্ছে 6টা, তাই 6 দুগুণা 12। দেখো এটাও কিন্তু শর্টের মধ্যে কিন্তু পড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমাদের হচ্ছে 3 মার্কসের প্রশ্ন থাকবে হচ্ছে 4টা, তাহলে 3 4 12, ঠিক আছে। এবং 5 মার্কসের প্রশ্ন দেখো এখানে একটু তোমাদের বলে দিচ্ছি, আমি একসঙ্গে লিখে দিচ্ছি। 5 মার্কসের প্রশ্ন তোমাদের হচ্ছে প্রাকৃতিক থেকে 2টা অ্যাটেন্ড করতে হবে আর হচ্ছে আঞ্চলিক থেকে 2টা অ্যাটেন্ড করতে হবে, তাহলে 5 5 10 10 10 20, ঠিক আছে। আমি একবারেই লিখলাম 5 মার্কসে তোমাদের 4টা অ্যাটেন্ড করতে হয়, 20। দেখো এই 20-র মধ্যে কিন্তু প্রাকৃতিকের 10, আঞ্চলিকের 10, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আর ম্যাপ পয়েন্টিং তোমার হচ্ছে 10টা কিন্তু অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ ভারতের মানচিত্রের মধ্যে 10। তাই তোমরা যদি দেখো এই জায়গাটা রয়েছে, আর এই প্রশ্নটার ক্ষেত্রে তোমার হচ্ছে 3 মার্কসের যদি ধরি একটু বড় কোশ্চেনে 1 পেজ 1.5 পেজ করে লিখতে হয়, তাহলে এখানে দেখো 20 আর হচ্ছে 12, এখানে হচ্ছে 32 নাম্বার, ঠিক আছে। এই 32 নাম্বার তোমাদের হচ্ছে একটু বটের মধ্যে পড়ছে। বাটেরটা 8 মার্কস 5 মার্কসের 4 মার্কসের তুমি পড়ে গেলে তুমি হয়তো কমন পেয়ে গেলে, কিন্তু এই জিনিসগুলো অর্থাৎ এই এমসিকিউ এসএকিউ, তারপর তোমার হচ্ছে শূন্যস্থান সত্যি মিথ্যা, তারপর তোমার হচ্ছে যে 2 মার্কসের প্রশ্ন, এগুলো কিন্তু সম্ভব নয় কোনো মাস্টার, ঠিক আছে, বা তুমি যাদের কাছে পড়ছো কোনো শিক্ষক মহাশয়, কেউ কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের কমন দিতে পারবে না, আমি বলে দিলাম। এর জন্য তোমাদের বই ভালো করে পড়তে হবে। ওই আইডিয়া করে একটা টিক মার্ক মেরে দিবে বা সত্যি মিথ্যাটা সত্য আমরা মিথ্যা করে দিব, এতে কিন্তু নাম্বার আসবে না, ঠিক আছে। হয়তো 2-1টা ঠিক হলেও হতে পারে, বাকি কিন্তু তোমরা পারবে না। এর জন্য তোমরা অবশ্যই বইটাকে ভালো করে পড়বে। দেখো তাহলে, আর তোমরা যদি ভালো করে পড়ো, দেখো এখানে ভূগোলে কিন্তু খুব ন্যূনতম যারা ছাত্রছাত্রী তারাও কিন্তু 90 মার্কস পার করে দিতে পারবে, ঠিক আছে, ঠিক আছে। আর অনেকে তো 100তে 100ই পায়, তোমরা জানোই, ঠিক আছে। তাহলে তোমরা অবশ্যই এই প্যাটার্নটাকে লক্ষ্য করবে এবং এইভাবে পড়বে। এবং ভূগোলে দেখো প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। যাই হোক, আমি তোমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কসের দিচ্ছি, এগুলো পড়বে, কিন্তু দেখো
এই প্রশ্নগুলোই যে আসবে সেটাও কিন্তু নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো পড়লে তুমি 4 মার্কস বলো, তুমি এমসিকিউ বলো, সত্য মিথ্যা বলো, এগুলো কিন্তু তুমি কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে, মোটামুটি। কিন্তু বই তোমাকে এ টু জেড কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। তো আমি বেশি দেরি করছি না, আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কসের তোমাদের প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো তা দেখো তোমরা হচ্ছে প্রথমে আঞ্চলিক থেকে নাও। আঞ্চলিক থেকে তোমাদের আমি 5 মার্কসের কয়েকটা দিচ্ছি, একটু ভালো করে পড়বে। প্রথম যেটা পড়বে দেখো, মানে অনুকূল পরিবেশ যেগুলো রয়েছে, ঠিক আছে, সেই পরিবেশ থেকে একটা তোমরা 100% পাবে, এটুকু আমি বলে দিচ্ছি। যেমন তোমরা এবছর চা, ধান, তারপর হচ্ছে গম, তারপর হচ্ছে কফি, আর হচ্ছে ইক্ষু, ঠিক আছে। এই যে চারটা পাঁচটা, এখানে কয়টা, পাঁচটা, 1 2 3 4 5, চা, ধান, গম, কফি, ইক্ষু, এর অনুকূল পরিবেশগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। এই কয়টার মধ্যে তোমরা 100% একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য চা আছে, চা আছে, গম আছে, ধানও আছে, ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু তোমাদের পড়ে যেতে হবে, বোঝা গেল। আচ্ছা, এবার দেখো এই ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি, এই আঞ্চলিকের এই যে পার্টটা রয়েছে এখান থেকে তো একটা পাবেই, কিন্তু তোমাদের এখানে কিন্তু অনুকূল পরিবেশের মধ্যে কিন্তু দুটো রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, আর একটা অনুকূল ভৌগোলিক পরিবেশ, ঠিক আছে, ঠিক আছে, মানে প্রাকৃতিক এবং তোমার মনে করো অপ্রাকৃতিক। আচ্ছা, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক, দেখো এখানে কিন্তু যদি আসে যে চাষবাসের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো তখন কিন্তু প্রাকৃতিক আলোচনা করবে, যদি আসে যে চাষবাসের তোমার মানে চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো তখন কিন্তু তোমাদের প্রাকৃতিক অপ্রাকৃতিক দুটোই একটু আলোচনা করবে, ঠিক আছে। তাই এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ করে পড়ে নিবে, ঠিক আছে। তাই এটা আমি একটার মধ্যে রাখলাম। 2 নম্বর যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা খুব গুরুত্বপূর্ণ ভাবে পড়বে। ভারত, তোমরা খাতা বের করে লিখতে শুরু করো। ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো, খুব গুরুত্বপূর্ণ পড়ে। ভারতের, আমি লিখে দিচ্ছি, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, হ্যাঁ। 3 নম্বর হচ্ছে ভারতের নগর গড়ে ওঠার কারণ। নগর গড়ে ওঠার কারণ। 4 নম্বর, ভারতের নগরায়নের প্রধান প্রধান সমস্যা। ভারতের নগরায়নের সমস্যা, ঠিক আছে। 5 নম্বর, ভারতের পরিবহনের গুরুত্ব। ভারতের পরিবহনের গুরুত্ব। তারপর খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, ঠিক আছে, তোমাদের ভারতীয় জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্য। ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য, ভারতের জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ।
কেন্দ্রীভবনের কারণ। তারপর হচ্ছে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ। দাঁড়াও, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ। অধিক উন্নতির কারণ। তারপর ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণের প্রধান কারণ। তারপর হচ্ছে এবার শোনো, আরেকটি গুরুত্বপূর্ণ তোমাদের বলছি, মৃত্তিকা যে রয়েছে, মৃত্তিকার যে শ্রেণী বিভাগটা রয়েছে সেই শ্রেণী বিভাগটা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, এবার দেখো মৃত্তিকার শ্রেণী বিভাগ যদি তোমরা ভালো করে পড়ো ওখান থেকে একটা তোমার 3 মার্কস পেয়ে যাবে। আর যদি ওইভাবে না আসে তাহলে কিন্তু একটা 5 মার্কসের দিয়ে দেয়। কিরকম ভাবে দিবে আমি তাও তোমাদের বলে দিচ্ছি। ভারতের পলি মৃত্তিকা মনে করো দিয়ে দিল, এখান থেকে লিখলাম ভারতের পলি মৃত্তিকা, আমি বলে দিচ্ছি তোমরা একটু দেখে নিও, ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। বৈশিষ্ট্যগুলি দেখো। দেখো এখানে যে এই প্রশ্নটা রয়েছে, ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো, এইভাবে একটা 5 মার্কসে দিয়ে দিতে পারে। যদি মনে করো এখানে অন্য একটা মৃত্তিকাও ঢুকিয়ে দিতে পারে, যে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা কিংবা ভারতে হচ্ছে অন্য একটা শিরোজম মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, এইরকম কিন্তু ভাবে কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, এর জন্য মৃত্তিকার পার্টটাকে একটু তোমরা ভালো করে পড়ে নিও। ঠিক আছে, আরেকটি হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস দিয়েছি, দেওয়া আছে পূর্ব ভারতে লৌহ ইস্পাত। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। ঠিক আছে, লৌহ ইস্পাত শিল্পটা কিন্তু তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, কি লৌহ ইস্পাত শিল্প দেখো, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প। হ্যাঁ, লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। কেন্দ্রীভবনের কারণ লেখো। আরেকটি হচ্ছে, এটা লিখে দিয়েছি যে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। দেখো এটা আমি মুছে দিলাম। এখানে তোমাদের হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের কারণ। ঠিক আছে, ভারতের জলবায়ু, দেখো জলবায়ু থেকে ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রণের কারণ। দেখো এবার আছে আলোচনায় মূল। দেখো এবার এখানে কয়টা রয়েছে, দেখো বেশি কিন্তু প্রশ্ন নেই। এবার দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নটা মনে করো তোমার 3 মার্কসে দিয়ে দিতে পারে, এই প্রশ্নটা 3 মার্কসে দিয়ে দিতে পারে, এই প্রশ্নটাও 3 মার্কসে দিয়ে দিতে পারে, এটাও 3 মার্কসে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে এখান থেকে এটাও 3 মার্কসে দিয়ে দিতে পারে। তাহলে দেখো রিলেটেড রয়েছে। কিন্তু তোমাদের 5 মার্কসের আঞ্চলিক থেকে আশা করি এর মধ্যে তোমরা 2টা কমন পেয়ে যাবে, কিন্তু এটা তোমাদের পড়তে হবে। তাহলে আমি আবার একবার বলে দিচ্ছি যে চা, ধান, গম, কফি, এর অনুকূল পরিবেশগুলো যেটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ে নিবে। এবারের জন্য চাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, যে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আশা করি মানে খুব কমন আর কি। তারপরে যেমন রয়েছে এই প্রশ্নটা, ঠিক আছে, কি রয়েছে, যেমন ভারতের লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার কারণ। বুঝা গেল? বাকিগুলো তো তোমাদের পড়তে হবে। যে আরেকটি প্রশ্ন রয়েছে দেখো, যে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কারণগুলি, এগুলো তো দেখবেই। সঙ্গে তোমাদের দেখো এগুলো কিন্তু 3 মার্কসের জন্য হয়ে যাচ্ছে। ভারতের নগর গড়ে ওঠার কারণ, ভারতের নগরায়নের সমস্যা, ভারতের পরিবহনের গুরুত্ব,
ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য, ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রণের কারণ, জলবায়ু থেকে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে দিতে হবে কিন্তু তোমাদের, ঠিক আছে। তারপর হচ্ছে ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর কি রয়েছে দেখো, তারপর রয়েছে যে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ। ও এটা এখানে লেখা আছে, এটা একই, ঠিক আছে, ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ, এখান থেকে লিখলাম তো একটু। আচ্ছা, তাহলে এই কয়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু খুব ভালো করে কিন্তু তোমাদের কিন্তু পড়ে নিতে হবে। তাহলে এখানে 5 দুগুণা 2, 5 দুগুণা 10, অর্থাৎ এই হচ্ছে 10 নাম্বার কিন্তু তোমাদের হাতের মুঠোয়। এই কয়টা যদি তোমরা ভালো করে তোমরা কিন্তু যদি পড়ে নাও, 100% এর মধ্যে তোমরা একটা কিন্তু কমন, দুটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এটা গেলে হচ্ছে তোমাদের হচ্ছে আঞ্চলিক যে ভূগোলটা রয়েছে সেটা। এবার আমি প্রাকৃতিকে আসবো। প্রাকৃতিক থেকে আমাদের দুটা তোমার হচ্ছে 5 মার্কসে লিখতে হবে, সেটা কোনটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো প্রাকৃতিক থেকে যে তোমার হচ্ছে প্রশ্নগুলো লিখতে হবে সেটা একটু দেখে নাও, যে এখান থেকেও প্রাকৃতিক থেকেও দুটা হচ্ছে 5 মার্কসের দিয়ে দেয়, তাহলে 5 দুগুণ 10 তোমরা জানো। এবার কোনটা কোনটা খুব গুরুত্বপূর্ণ দেখো। এবার আমি তোমাদের হিমবাহ যে রয়েছে, হিমবাহ থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন 100% কমন পাবে, ঠিক আছে। কিরকম ভাবে আমি তোমাদের বলে দিচ্ছি। 1 নম্বর তোমরা লেখো যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের, দেখো আমি সম্পূর্ণ লিখলাম না, যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের তোমার হচ্ছে চিত্র সহ বিবরণ দাও। যদি চিত্র কথাটা মেনশন নাও থাকে তাও কিন্তু তোমরা এটা কিন্তু চিত্রটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের ফুল মার্কস কিন্তু পেবে। তেমনি হিমবাহের সঞ্চয় কার্যের 2 নম্বর, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। 3 নম্বর, হিমবাহ ও জলধারার মিলিত কার্য। হ্যাঁ, এটা একটু লিখে নাও, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও, ঠিক আছে। তারপর নেক্সট, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের বিবরণ দাও। 5 নম্বর হচ্ছে মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের বিবরণ দাও। 6 নম্বর হচ্ছে বায়ু সঞ্চয়ের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। দেখো এখানে তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখো, এখানে আমি 6টা প্রশ্ন লিস্ট করলাম, ঠিক আছে। এবার প্রথম অধ্যায় যে রয়েছে ভূগোলের, তোমরা জানো সেই ভূগোলের প্রথম অধ্যায় থেকে একটা 5 মার্কস থাকবে। এবার আমরা কিন্তু এই অধ্যায়টাকে এমন ভাবে টার্গেট করে নিব যে এই অধ্যায় থেকে যেটা 5 মার্কসই আসুক আমরা লিখব। তাই মাত্র 6টা পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে মাত্র যদি তুমি 6টা প্রশ্ন পড়ে নাও, আশা করি তোমার একটা কমন পেয়ে যাবে। সব থেকে তোমরা ভালোভাবে একটু প্রথমত দেখে নিবে এই প্রশ্নটা, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ। তারপর তোমরা এই প্রশ্নটাকে একটু দেখে নিবে, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ। তারপর আর একটা দেখে নিবে যে আরেকটি প্রশ্ন রয়েছে, আরেকটি রয়েছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার
মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ। দেখো খুব গুরুত্বপূর্ণভাবে প্রশ্ন একটা আসবেই। এবার আমরা প্রথম অধ্যায়টাকে এমন ভাবে টার্গেট করে নিব যাতে সেখান থেকে যে প্রশ্নটাই দিক আমরা কিন্তু সেটা অ্যাটেন্ড করে আসব, কোনো অসুবিধা নেই। মাত্র তো কয়টাই প্রশ্ন মুখস্থ করতে তো তোমরা আগে করেছো, এখন একটু ভালো করে দেখে নাও। আর বেশি নয় তো, 3টি করে ভূমিরূপ আসবে, অতিরিক্ত হলে 3টি করে তোমাদের ভূমিরূপ লিখতে হবে। তা তোমরা সেই ভূমিরূপগুলোই যদি পড়ো, কিভাবে পড়বে? প্রথমে সংজ্ঞা, তারপর তোমার হচ্ছে উৎপত্তির কারণ, ঠিক আছে, উৎপত্তির কারণ, তারপরে তোমার দুটি বৈশিষ্ট্য, তারপরে উদাহরণ, এইভাবে পয়েন্ট করে করবে। আর শেষে পাশে একটা সুন্দর করে চিত্র দিয়ে দিবে। আশা করি তোমাদের বেশি বড় হবে না, একটা করে 5 মার্কসের নোট 1.5 পাতা হবে, খুব সুন্দর করে যদি তোমরা গুছিয়ে লিখতে পারো, ঠিক আছে। তা তোমাদের খুব গুরুত্বপূর্ণ ভাবে যেমন এই প্রশ্নটা, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ খুব গুরুত্বপূর্ণ ভাবে এবারের জন্য পড়বে। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ, আর শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে তিনটি ভূমিরূপ। এই তিনটাকে একটু ভালো করে পড়ে নিয়ে, ঠিক আছে, খুব সুন্দরভাবে পড়ে নিয়ে বাকিগুলো কিন্তু তোমরা দেখবে যে নদীর থেকেও এটাকেও একটু ভালো করে দেখে নিও, কিন্তু এগুলো একটু দেখে যাবে সব। তার মধ্যেও আমি তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নটা, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ, জলধারা ও তোমার হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আর শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ। খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখে গিয়ে মধ্যগতিটাও ভালো করে দেখে বাকিগুলো একটু দেখে যাবে, ঠিক আছে, কিন্তু এই লিস্ট কিন্তু ছাড়বে না। গেল। এবার নেক্সট যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের এবারের জন্য, দ্বিতীয় অধ্যায়ে এই প্রশ্নটা কিন্তু খুব সম্ভাবনা রয়েছে আসার, ঠিক আছে। প্রশ্নটা কি? বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো, ঠিক আছে। দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস তোমরা পড়েছো, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই যে বিষয়গুলো রয়েছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমিকের জন্য এই প্রশ্নটা, স্তর বিন্যাস। যদি দেখো যে এইভাবে না এসেছে, এটা কিন্তু অন্যভাবেও দিয়ে দিতে পারে। কি রকম ভাবে আমি তোমাদের বলে দিচ্ছি, যে বায়ুমণ্ডল যেমন স্তরগুলো রয়েছে সেখানে দুটা তুলে দিল, যে বায়ুমণ্ডলের টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলির বর্ণনা দাও কিংবা বৈশিষ্ট্যগুলি লেখো, তখন কিন্তু দুটা করে মেনশন করে কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে। তাই এই প্রশ্নটা যে তোমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস যে চিত্র সহকারে যে পড়ে নিচ্ছ, ঠিক আছে, প্রত্যেকটা স্তর কিন্তু ভালো করে পড়ে নিবে, এবং যে কোনো দুইটা দিয়েও কিন্তু প্রশ্ন করতে পারে একটা 5 মার্কসের জন্য, ঠিক আছে। এটা কিন্তু ছাড়বে না, কারণ এটা আসবেই এবার, ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু ছাড়বে না। এটাকে একটু বড় ভাবে পড়ে নিবে, কিন্তু এখান থেকে যে কোনো দুটা স্তর তুলে দিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে। যেমন করে আমি বলে দিলাম যে বায়ুমণ্ডলে টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো, তাহলে তুমি দেখা গেল টপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার পড়লে আসলো না, দিয়ে দিল মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার দিয়ে দিল, তখন কি করবে? এর জন্য প্রত্যেকটা স্তরই ভালো করে পড়বে, এবং এটা তো আসলে তুমি সরাসরি লিখে দিতে পারবে। আর অবশ্যই এটার জন্য কিন্তু চিত্রটা শিখে রাখবে, ঠিক আছে। নেক্সট জোয়ার ভাটা সৃষ্টির কারণ আর ফলাফলটা এবার পড়ে রাখবে ভালো করে। জোয়ার ভাটা কারণ আর ফলাফল। পরীক্ষায় জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং ফলাফল খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে। গেল। নেক্সট তোমরা যেটা পড়বে, যে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি লিখে দিলাম আমি, নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও তার গতিপথ, ঠিক আছে। এবার বায়ু প্রবাহ থেকে দেখো খুব সুন্দর করে কিন্তু তোমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো, এবার এখান থেকে আবার একটা প্রশ্ন দিয়ে দিতে পারে যে নিয়ত বায়ু কাকে বলে, নিয়ত বায়ু শ্রেণী বিভাগ আলোচনা করো। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি কেমন করে আসতে পারে। দেখো, যেমন দিয়ে দিল কি নিয়ত বায়ুর শ্রেণী বিভাগ,
আলোচনা করো। দিয়ে দিতে পারে 5 মার্কসের জন্য, যে নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ আলোচনা করো। তাই বায়ু ও পৃথিবীর বায়ু প্রবাহগুলির যে উৎপত্তি এবং তার গতিপথ, এই প্রশ্নটা যেমন পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দিতে পারে যে সাময়িক বায়ুর কাকে বলে, সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ আলোচনা করো। তাহলে কি নিয়ত বায়ু, যে পশ্চিমা বায়ু, আয়ন বায়ু, মেরু বায়ু, এগুলো তো তোমরা পড়েছো, ঠিক আছে। আর অবশ্যই এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই তোমরা 2 মার্কস বলো 3 মার্কস বলো কমনও পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, ঠিক আছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব, ঠিক আছে। এটা 5 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ, 3 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ, আবার 2 মার্কসেও দিতে পারে যে বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখো, ঠিক আছে। তাহলে দেখো প্রশ্নটা কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। তারপরে তোমাদের আরেকটি প্রশ্ন, যে ক্রান্তীয় হ্যাঁ, এই যে এই কয়টা প্রশ্ন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু একটু দেখে রাখবে। এছাড়াও দেখো, আশা করি এখান থেকে 5 মার্কসের তোমরা 2টা কমন পেয়ে যাবে, ঠিক আছে, এবং আশা করি হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সটে তোমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখবে, যেমন দেখো, তা আমি আবার একটু বলে দিচ্ছি। দেখো, তাহলে আমাদের প্রাকৃতিক থেকে লিখতে হবে হচ্ছে 2টা 5 মার্কসের, ঠিক আছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও। হিমবাহের সঞ্চয় কার্য, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে তোমার হচ্ছে 3টি ভূমিরূপ। দেখো, ও আচ্ছা আচ্ছা, তাই তো বলি 7টা কেন হবে, 6টা হবে। এই যে এই প্রশ্নটা আমি 2বার লিখেছি, হ্যাঁ, এটা একটু কেটে দিলাম। দেখো, এই সঞ্চয় দিয়ে দিলাম। তাহলে হিমবাহের ক্ষয় কার্য, সঞ্চয় কার্য এবং জলধারা এবং মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, খুব গুরুত্বপূর্ণ ভাবে পড়বে। আশা করি এখান থেকেই একটা তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো, এরা এগুলো তো পড়েই নিবে। তারপরে দেখো, এই যে প্রশ্নটা, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো, আশা করি এই প্রশ্নটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে যাবে। তারপরে জোয়ার ভাটার কারণ, ফলাফল, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি, গঠন ও তার গতিপথ, ঠিক আছে। তারপরে নিয়ত বায়ু যে রয়েছে, নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ আলোচনা করো এবং বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। এগুলোকে ভালো করে তোমাদের একটু দেখে নিতে হবে। এরপরেও কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এগুলো তোমাদের 3 মার্কসের জন্য কিন্তু পড়তে হবে। তো আমি এটা ক্লিন করছি, দেখো। যেমন একটি রয়েছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের বিষয়টা তোমরা একটু ভালো করে পড়ে নিবে, ঠিক আছে। দেখো, বৃষ্টিপাত, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, ঠিক আছে। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ খুব গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু পড়বে। এবার বৃষ্টিপাতকে 3 ভাগে ভাগ করে, পরিচলন বৃষ্টিপাত, ঘূর্ণপাত জনিত বৃষ্টিপাত, সুলক্ষেপ বৃষ্টিপাত, এটা পড়বে, চিত্র পাশে করে রাখবে। দেখবে এই বৃষ্টিপাতটা পড়তে গেলে তোমাদের কিছু কিছু 2 মার্কসে পেয়ে যাবে, অনুবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, ঠিক আছে, এগুলো কিন্তু পেয়ে যাবে। 4 o'clock রেইন, ঠিক আছে। তারপরে সুলক্ষেপ বৃষ্টি সৃষ্টির কারণ ঠান্ডাগুলো, এগুলো কিন্তু তোমরা 2 মার্কসেও খুব গুরুত্বপূর্ণ, বা 3 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। তা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগটা ছাড়বে না, খুব গুরুত্বপূর্ণ ভাবে তোমরা একটু পড়ে রাখবে। তারপর দেখবে আরেকটি প্রশ্ন রয়েছে, যে অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ু, ঠিক আছে, এটা কিন্তু একটু দেখে যাও ভালো করে। অ্যানাবেটিক বায়ু আর একটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ুর পার্থক্যটা এবারের জন্য কমন রয়েছে, ঠিক আছে, এটা একটু দেখে যাও। তারপর তোমার হচ্ছে বায়ুমণ্ডল যে উত্তপ্ত হওয়ার পদ্ধতি একটা রয়েছে, সেটাও একটু ভালো করে দেখে যাও, যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, উত্তপ্ত হওয়ার পদ্ধতি পড়েছো, এটা কিন্তু 3 মার্কসের জন্য খুব কমন প্রশ্ন, ঠিক আছে। যেমন কি তোমার হচ্ছে পরিচালন পদ্ধতি, বিকিরণ পদ্ধতি, পড়েছো না প্রশ্নটা, সেটাই, যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। নেক্সট তোমরা দেখবে যে পৃথিবীর একটি তাপমণ্ডল রয়েছে, ঠিক আছে। পৃথিবীর
তাপমণ্ডল। পৃথিবীর তাপমণ্ডলটা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ে যাবে। দেখো এগুলো কিন্তু 3 মার্কসের জন্য, ঠিক আছে, যেগুলো আর 5 মার্কস তো তোমার হয়েই গেল, সঙ্গে কিন্তু এগুলো 3 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, দেখো ভিডিওটা একটু বড় হবে, তবে আমি কিছু কিছু কমন দিয়ে দিচ্ছি, একটু বড় হবে, তোমরা ধৈর্য সহকারে দেখো, ঠিক আছে, আশা করি তোমাদের খুব উপকৃত হবে, ঠিক আছে। তারপর দেখবে ঘূর্ণবাদ ও প্রতীক ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তারপর আরেকটি প্রশ্ন এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসের প্রভাব আলোচনা করো, ঠিক আছে, 3 মার্কসের জন্য। আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সমষ্ণ রেখা কাকে বলে, ঠিক আছে, সমষ্ণ রেখা